হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, তোমাদের ক্লাস 8-এ যেটা পরিবেশ বিজ্ঞান আছে সেই বই থেকে আমরা অলরেডি একটি ক্লাস আমরা প্রোভাইড করেছি, যেখানে তোমাদের বেশ কিছু কনসেপ্ট, বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা খুব সহজভাবে টেক্সট বুক থেকে বুঝে নিয়েছি। এবং টেক্সট বুকে যতটা আমরা পড়েছিলাম ফার্স্ট ক্লাসে, সেখান থেকে তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে, তোমরা জানো যে তোমাদের কোশ্চেন প্যাটার্নও চেঞ্জ হয়ে যাবে। এবং ফার্স্ট ইউনিট টেস্টের এতদিনে ক্লাস 8-এ 15 নম্বরের প্রশ্নপত্র হতো, সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং এখন থেকে এবার থেকে তোমাদের ফার্স্ট টার্মে পরীক্ষা যেটা হবে সেখানে কিন্তু 30 নম্বরের পরীক্ষা হবে, তাই না? তাহলে ফার্স্ট ক্লাসে আমরা যতটা পড়েছিলাম সেখান থেকে ফার্স্ট ইউনিট টেস্টে এবার 2025 সাল থেকে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো, সেগুলো কিন্তু আমরা ডিসকাস করেছি। এবার আজকে আমাদের যেটা মূল বিষয় সেটা হচ্ছে তরলের চাপ, সেটা আমরা দেখব। তরলের চাপ কাকে বলে এগুলো আলোচনা করেছিলাম, কিন্তু বলেছিলাম যে তোমাদের এখানে বেশ কয়েকটা বিষয় আছে, সেগুলো আমি টেক্সট বুক থেকে নেক্সট ক্লাসে এক্সপ্লেন করে দেবো। যেমন দেখো, এখানে তরলের চাপ আমরা দেখিয়েছি যে 3টে বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে উচ্চতা, 2 নম্বর হচ্ছে ঘনত্ব, আর 3 নম্বর হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এখানে পরীক্ষাগুলো দেওয়া হয়েছে, এই বিষয়গুলো একটু তোমাদের সহজ করে বুঝিয়ে দিই। যেমন দেখো, দুটো মানে এখানেও দেখো জল রয়েছে, তাই না? জল রয়েছে, পরীক্ষা করে দেখতে পাচ্ছি আমরা যে একই পরিমাণে জল রয়েছে। এবার এখানে আমাদের করা হয়েছে কি, একই জল রাখা হয়েছে একটা গামলাতে, একটা বোতলে রাখা হয়েছে, কেমন? এবার এখানে আমরা দেখছি সেটা প্রথম কেসে, সেটা হচ্ছে যে আমাদের এখানে জলের উচ্চতাটা কম। দেখো, জলের পরিমাণ একই, দুটোতে জলের পরিমাণ একই, কিন্তু এখানে আমাদের হচ্ছে উচ্চতাটা কম, এখানে উচ্চতাটা বেশি। যখন আমরা এখানে নিচে একই জায়গাতেই ফুটো করছি, ফুটো করার পর দেখছি জলটা, গামলার জলটা কাছে পড়ছে, বোতলের জলটা দূরে পড়ছে। তাহলে একই পরিমাণ জল হওয়া সত্ত্বেও সেখানে বোতলের জল দূরে পড়ছে। তার একটাই কারণ যে সেখানে জলের, দেখো যেখানে ফুটো করা হয়েছে সেখান থেকে একদম জলের উপরিতল যদি আমরা দেখি, তাহলে সেখানে উচ্চতাটা অনেকটাই বেশি, আর এখানে উচ্চতা কম। তাহলে আমরা এখান থেকে ডিসিশন নিতে পারবো যে এখানে জলের চাপটা বেশি। তার মানে জলের চাপটা নির্ভর করে জলের গভীরতার উপর। গভীরতা বা উচ্চতা বাড়লে সেখানে জলের চাপটা বাড়ে, আর গভীরতা বা উচ্চতা কমলে জলের চাপটা কমে। এই কারণেই বোতলে জলটা দূরে পড়েছে, যেহেতু উচ্চতা বা গভীরতা বেশি, তার জন্য চাপটা বেশি, ফলে এখানে জলটা দূরে পড়ছে। আর কি কি বিষয়ের উপর নির্ভর করে? উচ্চতা ছাড়াও দেখো ঘনত্বের উপর নির্ভর করে। কেমন? ঘনত্বের উপরও নির্ভর করে। আমরা যদি দেখি, দেখো ঘনত্বর ক্ষেত্রে তোমাদের দেওয়া হয়েছে, মোস্ট প্রবাবলি দেখবে এই যে তরলের চাপ, একই পরিমাণ জল নিয়েছে, একটাতে শুধুমাত্র জল নিয়েছে আর একটাতে গাঢ় নুন জল নিয়েছে, দুটো ধরো 1 লিটার। এবার আমরা যদি ওজন করি, তাহলে স্প্রিং তোলা যন্ত্রে বা এরকম আমরা এখানে দেখতে পাচ্ছি ওজন করছে, তাহলে সেখানে গাঢ় নুন জল যেটা হবে সেটার কিন্তু ভরটা বেশি হবে, এখানে বেশি মানে বল প্রয়োগ করবে। তাহলে গাঢ় নুন জল যেহেতু সেখানে ঘনত্বটা বেশি, তাহলে ঘনত্ব বেশি হলে আমরা আরও একটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে ঘনত্ব বাড়লে তরলের চাপ বাড়ে। তাহলে তরলের চাপ দুটো বিষয় দেখলাম, এক হচ্ছে উচ্চতা বা গভীরতা বাড়লে তরলের চাপ বাড়ে। 2 নম্বর দেখলাম যে তরলের ঘনত্ব বাড়লে সেখানেও কিন্তু তরলের চাপ বাড়ে। তাহলে ঘনত্বের উপরে নির্ভর করে। আর একটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ, যে স্থানে আমরা তরলের চাপ নির্ণয় করছি সেই স্থানের অভিকর্ষজ ত্বরণ মানে জি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, যেটা জি এর মান কত, তার উপর কিন্তু তরলের চাপ নির্ভর করে। তাহলে তরলের চাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে আমরা লাস্ট যে ক্লাস আলোচনা করেছিলাম সেখানে দেখেছিলাম যে তরলের চাপ 3টে বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে বিন্দুটির গভীরতা, যে বিন্দুতে আমরা তরলের চাপ বের করছি সেই বিন্দুটার গভীরতা বা উপর তল থেকে নিচের ওই বিন্দু দূরত্ব কত, সেইটা বা তরলের উচ্চতাও বলা যায়। 2 নম্বর হচ্ছে তরলের ঘনত্ব, আর ওই স্থানে অভিকর্ষজ ত্বরণ। আজকে আমাদের নেক্সট যে বিষয়গুলো আছে সমোচ্চশীলতা, সেগুলো আমরা দেখব। দেখো এখানে দুটো মানে এরকম পাত্র রয়েছে, পাত্রর এখানে জল রয়েছে, এখানে স্টপ কক লাগানো আছে, ট্যাপ ভাবো, ট্যাপের মতো জিনিস, তাহলে স্টপ কক লাগানো আছে। এবার ধরো স্টপ কক যদি আমি খুলে দিই, তাহলে এখানে কোন দিক থেকে কোন দিকে জল যাবে? যেহেতু দুই দিকের উপরিতলের যে উচ্চতা একই, তাহলে এ থেকে বিতেও যাবে না, বি থেকে এতেও কিন্তু যাবে না। এখানে আমরা যদি দেখি, তাহলে দেখো এখানে জলের পরিমাণ বেশি, এখানে জলের পরিমাণ কম, তাহলে মনে হবে যে স্যার এখানে জলের পরিমাণ বেশি, এখানে জলের পরিমাণ কম, তাহলে নিশ্চয়ই এখান থেকে এইদিকে জলটা যাবে। তাহলে ঠিক আছে,
যখন আমরা স্টপ কক খুলে দিচ্ছি কিন্তু সেটাই ঘটছে যে এই দিক থেকে জলটা এদিকে যাচ্ছে। কিন্তু পরে আমরা কেসটা দেখবো যে এখানে যদি আমরা এই বিন্দুর কথা বলি, এই বিন্দু থেকে এই জায়গাটার উচ্চতাটা বেশি, এইখানে উচ্চতাটা তুলনামূলক কম, তাহলে বি বিন্দুতে উচ্চতা বা গভীরতা বেশি জলে, তার জন্য চাপটা বেশি, এই জন্যই কিন্তু জলটা উচ্চ চাপ থেকে নিম্ন চাপ মানে বি থেকে এর দিকে যাচ্ছে, তাই না? তাহলে 2 নম্বর কেসে বি থেকে এর দিকে যাচ্ছে। আর 3 নম্বর কেসে কি হচ্ছে, 3 নম্বরে দেখো এবার যদি মনে হয় যে স্যার এখানে তো জল বেশি, তাহলে এখান থেকে এবারও বি থেকে এ দিতে যাবে, কিন্তু সেটা হয় না। এখানে কি হয়, এখানে কিন্তু তরলের দেখো এখানে উচ্চতাটা বেশি, এখানে হাইটটা বেশি, উচ্চতা বেশি হলে তরলের চাপ বেশি হয়, উচ্চতা কম হলে বা গভীরতা কম হলে তরলের চাপ কম হয়। তাহলে এ বিন্দুতে যেহেতু তরলের উচ্চতা বেশি, তাহলে চাপটা এ বিন্দুতে বেশি, আর বিতে হচ্ছে নিম্নচাপ, তাহলে উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে জলটা যাবে, তাহলে এ বিন্দু থেকে বির দিকে যাবে। সেটাই বলেছে দেখো, যদি 1, 2 ও 3 নম্বর চিত্রে তরল এ থেকে বিতে বা বি থেকে এর দিকে প্রবাহিত হয়, তাহলে কি সেই প্রবাহ কি একই প্রবাহ চলতেই থাকবে, নাকি একসময় ওদের প্রবাহ নিজের থেকে বন্ধ হয়ে যাবে? অবশ্যই একসময় বন্ধ হয়ে যাবে। কেন? যখন দেখো এটা উঁচু এটা নিচু, যখন দুটোর উচ্চতা একই হয়ে যাবে, এটা একটু কিছুটা বাড়বে, এখান থেকে জলটা আসবে এদিকে বাড়বে, এটা কমবে এটা বাড়বে, করতে করতে যখন একদম সমান সমান উচ্চতা চলে আসবে তখন কিন্তু জলের প্রবাহ হবে না। তার মানে যখন দুটো পাত্রর জলের উচ্চতা বা গভীরতা একই হবে, তখন দুটোতেই জলের চাপ একই হবে, দুটো বিন্দুতে জলের চাপ একই হবে, তখন কিন্তু জল এ থেকে বিতেও যাবে না বা বি থেকে এতেও কিন্তু যাবে না। এখানেও দেখো সবগুলো পাত্রে জল আলাদা, এখানে কম জল, এখানে কম মানে কম জল, এখানে দেখো একটু বেশি, তার থেকে এটাতে বেশি জল আছে, কিন্তু দেখো সবগুলোতে অনুভূমিক আছে, মানে উপর তলের উচ্চতা একই রকম ভাবে আছে, একই উচ্চতায় জলগুলো থাকতে চাইছে। তাহলে এই যে বিভিন্ন পাত্রে রেখেছি জলের পরিমাণ আলাদা, অথচ সবগুলো দেখো খোলা আছে, কানেক্টেড আছে, কানেক্টেড থাকা সত্ত্বেও দেখো জল উপর তলের মানে লেভেলটা একই রাখতে চাই বা অনুভূমিক রাখতে চাই। এই যে জলে যেটা ধর্ম, সেটাকে বলা হয় জলের সমোচ্চশীলতা ধর্ম। তাহলে এখান থেকে আমরা ফার্স্ট কোয়েশ্চেন আমাদের আজকের ক্লাসে পাচ্ছি, সেটা হচ্ছে যে তরলের সমোচ্চশীলতা ধর্ম কি, এই ধর্মের ব্যবহারিক প্রয়োগ। তাহলে তোমরা লিখবে যে তরলের একই অনুভূমিক তলে থাকা দুটি বিন্দুতে চাপের পার্থক্য থাকলে তরল উচ্চ চাপ থেকে নিম্ন চাপযুক্ত বিন্দুর দিকে প্রবাহিত হয়। মানে আমরা এখানে দেখলাম যে কি হচ্ছে, এখানে তরলের একই অনুভূমিক তলে থাকা দুটো বিন্দুতে চাপের পার্থক্য যদি হয়, যদি চাপের পার্থক্য হয়, ধরো এখানে একটা এই একই তরল, তাহলে এখানে এই বিন্দু আর এই বিন্দু যদি বলি, বা এই এ বিন্দু এবং বি বিন্দুর কথা ভাবো এ আর বি, তাহলে দুটোর চাপ নিশ্চয়ই একই না, এ বিন্দুতে উচ্চতা বেশি তাহলে চাপটা বেশি, বিতে চাপটা কম, উচ্চতা কম মানে চাপ কম। তাহলে চাপের পার্থক্য যদি হয়, তাহলে তরল উচ্চচাপযুক্ত বিন্দু থেকে, মানে এতে উচ্চচাপ, তাহলে এ থেকে বির দিকে, তাই না, উচ্চচাপযুক্ত বিন্দু থেকে নিম্নচাপযুক্ত বিন্দুর দিকে প্রবাহিত হয়। তাই অসমান উচ্চতাযুক্ত তরলের বিভিন্ন পাত্রকে একসঙ্গে যুক্ত করলে, যে বিভিন্ন পাত্রকে একসঙ্গে যুক্ত করছি বা এখানেও যুক্ত করছি, সেখানেও কিন্তু কি হচ্ছে, পাত্রগুলিতে তরল অনুভূমিক থাকে, মানে একই উচ্চতায় থাকতে চায়, সর্বদা একই উচ্চতায় থাকতে চায়। তরলের এই যে ধর্ম, এটাকে বলা হয় সমোচ্চশীলতা ধর্ম। এবার ব্যবহারিক প্রয়োগ, এই সমোচ্চশীলতা ধর্মকে কাজে লাগিয়েই কিন্তু শহরে বিভিন্ন জায়গাতে বা বাড়িতে বাড়িতে জল সরবরাহ করা হয়। 2 নম্বর, যদি বলে জলের সমোচ্চশীলতা ধর্মের একটি প্রাকৃতিক উদাহরণ দাও, তখন লিখবে যে আর্টিসিয়ান ওয়েল, মানে আর্টেজিও কূপ, যার সাহায্যে জমিতে জলসেচ করা হয়। এবার এখান থেকে একটা প্রশ্ন আসে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষায় আসার মতো, সেটা হচ্ছে বাড়ির জল সরবরাহের যেটা ট্যাঙ্ক, সেটা সবসময় বাড়ির উঁচু স্থানে রাখা হয় কেন? কারো যদি বাড়ি একতলা হয়, তাহলে একতলার উপরে ছাদে উঁচু জায়গা রাখা হয়, 2 তলা যদি বাড়ি হয়, তাহলে তার উপরে ছাদের উঁচু একটা জায়গাতে কিন্তু ট্যাঙ্কগুলো রাখা হয়, পাম্পের যে ট্যাঙ্ক সেটা উঁচু জায়গায় রাখা হয়। কেন রাখা হয়? তার কারণ হচ্ছে যে বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয়, যাতে করে বাড়ির সব জায়গার কলগুলো ট্যাঙ্কের জলতলের চেয়ে কম উচ্চতা থাকতে চায়। ট্যাঙ্ক যদি মানে এতটা উঁচুতে থাকে, এতটা উঁচুতে, বাড়ি বাদ বাকি একতলার, ধরো এটা 2 তলার মাথা, 2 তলার মাথাতে ট্যাঙ্কটা রেখেছি, তাহলে একতলার বা নিচেকার যে ট্যাপগুলো সেগুলো নিচে আছে, তাহলে বাদ বাকি বাড়ির যে কলগুলো সেগুলো নিচে থাকবে, কম উচ্চতায় থাকবে, আর ট্যাঙ্কটা সব থেকে বেশি উচ্চতায় আছে, একদম উপরে আছে, মানে ট্যাঙ্কটা উঁচু জায়গাতে আছে, মানে বেশি উচ্চতায় আছে, আর বাড়ির কলগুলো কম উচ্চতায় আছে। তাহলে জলের সমোচ্চশীলতা ধর্মের জন্য আমরা দেখলাম জল সবসময় উচ্চ চাপ থেকে নিম্নচাপ, বা সোজা কথায় উঁচু স্থান থেকে বা উঁচু অঞ্চল থেকে নিচু অঞ্চলের দিকে যায়, গড়িয়ে যায়, তাই না? আমি যদি জল ফেলে দিই, দেখবে উঁচু থেকে নিচুর দিকে যায়, তার মানে উঁচু থেকে নিচুতে যাচ্ছে, মানে কি বেশি চাপযুক্ত অঞ্চল থেকে কম চাপযুক্ত অঞ্চলে যাচ্ছে। তাহলে এখানেও তাই জল সমোচ্চশীলতা ধর্মের জন্য কি হবে, সবসময় উঁচু থেকে নিচের দিকে প্রবাহিত হয়, তাই না? নিয়ে তাহলে সব কলগুলোতে তীব্র বেগে জলটা পড়বে,
ফলে দৈনন্দিন কাজে মানে প্রতিদিনের কাজে কিন্তু সুবিধে হয়। এই জন্য জল সরবরাহের ট্যাঙ্কিটাকে আমরা সবসময় বাড়ির সবথেকে উঁচু স্থানে রাখি। নেক্সট কোয়েশ্চেন, বায়ুর চাপ কাকে বলে? দেখো আর একটা প্রশ্ন আছে যে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ। প্রথমে দেখবো বায়ুর চাপ কাকে বলে। চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল মানে কি? তাহলে কোন একটা বিন্দু যদি আমরা ভাবি, কোন একটা বিন্দু ভাবলাম, সেই বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফলে বাতাস লম্বভাবে নিচের দিকে যে বল প্রয়োগ করবে, তাহলে কোনো একটা বিন্দু কল্পনা করলাম, সেই বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফলের ওপর বাতাস লম্বভাবে যে বল প্রয়োগ করে সেটাকে বলা হয় তার চাপ। তার মানে চাপ সমান আমরা কি লিখতে পারবো? চাপ সমান লিখতে পারবো লম্বভাবে প্রযুক্ত বল বাই আমরা লিখবো ক্ষেত্রফল। দেখো এখানে বায়ুর চাপের কথাটাও বলা হয়েছে। বায়ুর চাপ, এই যে বায়ুর চাপ কেমন, আমরা যদি এই যে জল একটা পাত্র রয়েছে, ধরো একটা মানে পাইপ নিয়েছি, নিয়ে আমি জলটাকে ভরে রেখেছি, দুই মুখ খোলা, কেমন যদি হয়, কেমন। এবার আমি যদি এই মানে জলটাকে এখানে রেখে দিই, এই মুখটাকে খুলে দিয়ে ছেড়ে দিই, তাহলে কি হবে? এক সময় কিন্তু জলটা এদিকে নিচের দিকে পড়ে যাবে, তাই না? এবার যদি নলের বন্ধমুখ থেকে তোমার আঙুল সরা, বন্ধমুখ মানে এইদিকে অ্যাকচুয়ালি ছিল কি, ধরো একটা নল আছে, এই নলটার একটা দিক বন্ধ একটা দিক খোলা, আমি জল ভরেছি, জল ভরে এদিকটা বন্ধ দিক এদিকটা খোলা, তো খোলা দিকে প্রথমে হাতটা দিয়েছিলাম, আঙুলটা নিয়ে জলে ডুবিয়ে আঙুলটা সরালাম, দেখলাম কিছুটা জল কিন্তু নেমে গেল, পুরো জল কিন্তু নামলো না, হয়তো মোটামুটি এখানে 76 সেন্টিমিটারে জলটা আটকে গেল। তাহলে এই যে জলটাকে 76 সেন্টিমিটার উঁচু করে ধরে রেখেছে, এটা বাতাসের চাপ। এই যে বাতাস নিচের দিকে চাপ দিচ্ছে, ফলে চাপ দিয়ে এই জলটা কি হচ্ছে, উপর দিকে নল দিয়ে উঠে আছে, এতটা পর্যন্ত উচ্চতায় আছে। যদি বাতাস চাপ না দিত, তাহলে যখনই আমি এইটা আঙুলটা সরাতাম, তখন জলটা কিন্তু নিচের দিকে পড়ে যেত, তাই না? তাহলে বাতাসের চাপ এখানে কিন্তু আছে। এই যে এখানে আমাদের মানে মেন যে পরীক্ষা, এটা হচ্ছে এইখানে এই পরীক্ষা, পারস্তম্ভ নিয়ে পরীক্ষা। পারদ একটা পাত্রে নিয়েছে, একটা 100 সেন্টিমিটার নল নিয়েছে, 100 সেন্টিমিটার নলে পারদ ঢেলেছে, পুরোপুরি 100 সেন্টিমিটার ভর্তি করেছে। এবার যে খোলা মুখ, সে খোলা মুখটা প্রথমে বন্ধ করেছে, উল্টো দিকে যদি আমি আঙুলটা সরিতে পুরোটাই পড়ে যাবে, তাহলে উল্টো দিকে যে মুখটা ঘুরিয়ে, মানে এটা খোলা মুখ এটা বন্ধ মুখ, তাহলে ডোবানোর পর আস্তে আস্তে ধীরে ধীরে আঙুলটা সরাবো, তারপর দেখবো পারদটা একটু নিচে নেমে যাবে, তারপরে কোথায় আটকে যাবে? 76 সেন্টিমিটারে আটকে যাবে। তার মানে বাতাস যে চাপটা দেয়, প্রমাণ যেটা বায়ুচাপ, সেটা 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের সমান। অনেক সময় প্রশ্ন আসে যে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কত, মানে জলকে কত মিটার উঁচুতে তুলতে পারে, তাহলে কত মিটার তুলতে পারবে? তখন আনসার হবে 10.3 মিটার, প্রায় 10.3 মিটার। এটাও কিন্তু প্রশ্ন আসে। এবার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? তাহলে প্রশ্ন যদি বলে, তাহলে তোমরা আনসারে লিখবে যে 45 ডিগ্রি অক্ষাংশে। অক্ষাংশ দ্রাঘিমাংশ তোমরা ভূগোলে পড়ে এসছো আশা করি। তাহলে অক্ষাংশ ক্ষেত্রে, অক্ষাংশ মানে মানে নিরক্ষরেখার সমান্তরালে থাকবে পরপর। তাহলে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আর 76 সেমি উঁচু পারস্তম্ভ যে চাপ দেয়, কন্ডিশন হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে থাকতে হবে, সমুদ্রপৃষ্ঠে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হতে হবে। তাহলে সেই অবস্থায় 76 সেমি উঁচু পারস্তম্ভ যে চাপ প্রয়োগ করে সেটাকে বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলের চাপ। এবং দেখো প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান হচ্ছে 1 ATM, অ্যাটমসফেরিক প্রেসার। তার মান কত? 1.013 ইন্টু 10⁵ এত PA। PA মানে হচ্ছে পাস্কাল। চাপের যেটা একক সেটা হচ্ছে পাস্কাল। দেখো চাপে যদি এসআই একক বার করি, তাহলে বল বাই ক্ষেত্রফল, বলের একক কি? নিউটন, ক্ষেত্রফলের একক কি? বর্গমিটার। তাহলে নিউটন পার বর্গমিটার, নিউটন পার বর্গমিটার সেটাই হচ্ছে পাস্কাল। 1 নিউটন পার বর্গমিটারকে কি বলে? 1 পাস্কাল বলে। এরপরে আমাদের নেক্সট যে বিষয়গুলো আছে সেগুলো দেখবো আমরা এবার, সেটা হচ্ছে আমাদের প্লবতা। প্লবতা কি? দেখো কোনো বস্তুকে তুমি যদি দেখো, একটা মগ নিয়েছো, একটা বল, প্লাস্টিকের বল, যদি তুমি ডোবাতে চাও, জলের মধ্যে যদি প্লাস্টিকের বলকে ডোবাতে চাও, দেখবে তোমার হাতের উপর কিছু যেন উপর দিকে বল প্রয়োগ হচ্ছে। তুমি বলটাকে, প্লাস্টিকের বল নিয়েছো, সেটাকে ডোবাবার চেষ্টা করছো, তখন বা একটা মগকে মানে পিছন দিকটা যেটা বন্ধ সেই দিকটা তুমি ঠেলা দেওয়ার চেষ্টা করবে, বা একটা গ্লাসকে যে দিকটা বন্ধ সেই দিকটা ডোবাবার চেষ্টা করবে, দেখবে জল কিন্তু উপর দিকে একটা বল প্রয়োগ করে, সেটা হচ্ছে প্লবতা। কেমন? এবার প্রবাহী কি? প্রবাহী বিষয়টা জেনে রাখো। প্রবাহী মানে যারা প্রবাহিত হতে পারে। কারা প্রবাহিত হতে পারে? এই কঠিনটা কখনো প্রবাহিত হতে পারবে না, তাহলে এটা প্রবাহী নয়। তাহলে কারা প্রবাহিত হয়? তরল আর গ্যাস।
তরল এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয়, মানে ছড়িয়ে পড়তে পারে। গ্যাসও কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যায়। তাহলে তরল আর গ্যাস এদের বলা হয় প্রবাহী। এই তরল বা গ্যাসের মধ্যে যদি কোনো বস্তুকে আমি ডোবাই, যেমন এটাকে কিছুটা ডোবানো হয়েছে, এখানে সম্পূর্ণ ডোবানো হয়েছে, এখানেও সম্পূর্ণ ডোবানো হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রেই তরল কি করবে, উপর দিকে একটা বল প্রয়োগ করার চেষ্টা করবে, বাধা দেবে। এ ডুবছে, উল্টো দিকে তরল একটা বল প্রয়োগ করবে, এদিকে উল্টো দিকে একটা বল প্রয়োগ করবে। তাহলে কোনো বস্তুকে যখন আমরা তরলে ডোবাই বা কোনো প্রবাহী, প্রবাহী মানে কি তরল হতে পারে, গ্যাসও হতে পারে, তাই যাই হোক, যখন প্রবাহীতে ডোবানো হবে আংশিক মানে কিছুটা বা পুরোটা ডোবানো হবে, তখন ওই তরলটা ওই বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী মানে উপরের দিকে একটা বল প্রয়োগ করে, সেটাকে বলা হয় তার প্লবতা বল। এখানে সংজ্ঞাও দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছ প্লবতার সংজ্ঞা দেওয়া হয়েছে। এবার আমরা যদি লিখি তাহলে আমরা কি লিখবো, প্লবতা কাকে বলে এবং প্লবতার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষায় আসার মতো। কেমন, প্রশ্নচিত্র যখন আমরা সলভ করব সেখানেও দেখবে যে তোমাদের কিন্তু এই প্রশ্নটা অনেকবার রিপিট হবে। কেমন, তাহলে আমরা কি বলবো, স্থির প্রবাহিতে মানে তরল বা গ্যাসে কোনো বস্তুকে যদি আংশিক মানে কিছুটা বা সম্পূর্ণ পুরোটা যদি ডোবানো হয়, নিমজ্জিত করলে মানে ডোবালে, প্রবাহী কী করবে, প্রবাহী মানে এখানে তরল বা গ্যাস যার মধ্যে ডোবাচ্ছি, তাহলে সেই তরল বা গ্যাসটা কী করবে, বস্তুটার উপর একটা খাড়া উপরের দিকে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, এটাকে বলে প্লবতা বল। প্লবতা বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, দেখো তিনটে বিষয়ের উপর নির্ভর করে। বস্তুর দ্বারা অপসারিত তরলের আয়তন, তরলের আয়তন যদি বেশি হয় তাহলে প্লবতা বেশি হবে। একটা কয়েনকে যদি জলে ডোবাও, সে কতটুকু জল অপসারণ করে, খুব কম, তার জন্য প্লবতাও কম, তার জন্য প্লবতার থেকে কয়েনের ওজন যেহেতু বেশি, তার জন্য কয়েনটা জলে ডুবে যায়। পেরেক যতটুকু তরল অপসারণ করে তার থেকে পেরেকের ওজন বেশি, তার জন্য পেরেকটা ডুবে যায়। কিন্তু একটা নৌকা যতটা তরল অপসারিত করে তার ওজনের থেকে নৌকার ওজন অনেক কম, তার জন্য নৌকাটা জলে ভাসে, তাই না? বা প্লাস্টিকের বল যতটা তরল অপসারিত করবে তার থেকে প্লাস্টিকের বলের ওজনটা কম, তার জন্য প্লাস্টিকের বলটা জলে ভাসে। তাহলে অপসারিত তরলের আয়তন যদি বেশি হয় তাহলে প্লবতা বেশি হবে, আর যদি কম তরল অপসারিত করে তাহলে প্লবতাটা কম হবে। 2 নম্বর, তরলে বা প্রবাহীর ঘনত্ব বেশি হলে প্লবতা বেশি হয়, ঘনত্ব বেশি হলে ডোবাতে কষ্ট হবে, সেখানে প্লবতাটা যেহেতু বেশি। 3 নম্বর হচ্ছে ওই স্থানে অভিকর্ষজ ত্বরণ। এই কয়েকটির ওপর প্লবতা বল আমাদের নির্ভর করে। কেমন, এরপরে নেক্সট আমাদের আরও একটা প্রশ্ন, আমাদের আজকে সেটের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে প্লবতার বৈশিষ্ট্যগুলি লেখো। এটাও কিন্তু তোমাদের থার্ড টার্মের জন্য ইম্পর্টেন্ট। এর আগে যে প্রশ্নটা বললাম প্লবতা কাকে বলে, প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সেগুলো বেশি ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, সমানভাবে গুরুত্বপূর্ণ। কেমন, দেখো এই প্রশ্নে যাব, তবে তার আগে জানাই যে যারা যারা আমাদের চ্যানেল প্রথমবার এসছো তাদের একবার বলে রাখবো যে আমরা একটা পেড ক্লাস শুরু করেছি, আমার পরিবেশ বিজ্ঞান এবং গণিত, তোমরা ইউটিউবে সে সমস্ত ক্লাসগুলো পাচ্ছ। এবং পেড ক্লাসে কি কি করা হয়, পেড ক্লাসে আমরা এই যে ক্লাসগুলো প্রোভাইড করছি এগুলোর পিডিএফ আনসার, এই নোটসগুলো পিডিএফ করে আমরা পেড গ্রুপের মধ্যে পাঠাবো। পরিবেশ বিজ্ঞানের এবং গণিতের যে ক্লাসগুলো হবে সেগুলোর আনসারগুলো পেড গ্রুপের মধ্যে আমরা পাঠাবো। এবং ম্যামের ইতিহাস ভূগোল এই দুটো বিষয়ের নোটস তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে 4টে বিষয়ের নোটস বা আনসার সেগুলো পিডিএফের আকারে তোমরা পেড গ্রুপে পাবে। 2 নম্বর হচ্ছে যে প্রশ্নবিচিত্রা যখন আমরা সমাধান করব সেগুলো আমরা বুঝিয়ে দেবো, ইউটিউবে হোক বা তোমাদের নানাভাবে আমরা ক্লাস দিতে পারি, সেই ক্লাস দিয়ে তোমাদের প্রশ্নবিচিত্রাগুলো বুঝিয়ে দেওয়া হবে এবং সেগুলোর আনসারগুলো যেগুলো আমরা করব বিভিন্ন বই থেকে করা হবে, নোটস লিখে করা যাবে, সেইগুলো তোমাদের আনসারগুলো পিডিএফ করে আমরা গ্রুপে পাঠাবো। 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে প্রত্যেকটা টার্মের পরীক্ষার আগে তোমাদের সাজেশন এবং সাজেশনের আনসারগুলো তোমরা সেই পেড গ্রুপের মধ্যে পেয়ে যাবে। তাহলে যারা যারা ভাবছো যে আমরা এই পরিবেশ বিজ্ঞান হোক গণিত হোক এগুলো ক্লাসগুলো আমরা দেখতে পাচ্ছি, বা হয়তো সব ক্লাস ইউটিউবে সম্ভব নয়, তাহলে বাদবাকি ক্লাসগুলো আমরা বুঝতে চাই, প্রত্যেকটা ইউনিট যে থাকবে সব ইউনিট বা অধ্যায়গুলো আমরা বুঝবো, প্রত্যেকটা টার্মের সব চ্যাপ্টারগুলো আমরা বুঝবো, প্রত্যেকটা চ্যাপ্টারের নোটস নেব, কেমন, প্রশ্নবিচিত্রা সমাধানের ক্লাসগুলো বুঝে নেব, সেগুলোর আনসারগুলো চাই, সাজেশন চাই, সাজেশনের আনসারগুলো চাই, তাহলে তারা যারা যারা ইচ্ছুক আছো তারা আমাদের সেই পেড হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যুক্ত হতে পারো। তোমাদের দেখবে সেখানে মাসে মাসে একটা ন্যূনতম চার্জ রাখা হয়েছে, খুব অল্প চার্জ রাখা হয়েছে, সেই চার্জটা তোমরা মাসে মাসে পে করে এই সমস্ত ফ্যাসিলিটিগুলো পেতে পারো। কেমন, মান্থলি একটা মিনিমাম চার্জ সেটা তোমরা পে করবে, তারপর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তোমাদেরকেও অ্যাড করে দেওয়া হবে। কেমন, যারা যারা আগ্রহী আছো তারা মানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পেয়েছো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, এরপরে আমরা একটা তোমাদের ফোনপে নাম্বার বলে দেবো, সেটাতে তোমরা সেই চার্জটা পে করবে, তারপরে গ্রুপে যুক্ত হতে পারবে। কেমন, এরপর দেখো আমাদের শেষ প্রশ্ন আজকের ক্লাসে, সেটা হচ্ছে প্লবতার বৈশিষ্ট্যগুলি লেখো। প্লবতার বৈশিষ্ট্য হচ্ছে এক, যে
প্লবতা বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে। 2 নম্বর হচ্ছে যে তরল বা প্রবাহীর মধ্যে বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের ওপর প্লবতা নির্ভর করে। নিমজ্জিত অংশে যদি আয়তন বেশি হয় তাহলে প্লবতা বেশি হয়। আর আরও একটা যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে তরলের বা প্রবাহীর ঘনত্বের উপর প্লবতা নির্ভর করে। ঘনত্ব যদি বেশি হয় তাহলে প্লবতা বেশি হয়। তাহলে আজকে আমরা দেখো এই যে প্লবতার যে বিষয়গুলো ছিল, প্লবতার এই বিষয়গুলো পর্যন্ত আমরা আলোচনা করলাম। এরপরে নেক্সট আরও একটা ক্লাস প্রোভাইড করবো যেখানে বাকি বিষয়গুলো আছে, আর্কিমিডিসের সূত্র বা আরও ভাষণ ও নিমজ্জনের শর্ত আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে যেতে পারো বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমাদের ক্লাস 8-এর বিভিন্ন সাবজেক্টের ক্লাস শুরু হয়ে গেছে, সেই সমস্ত সাবজেক্টের প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে। সেখান থেকে পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখে নিও। তোমাদের জন্য অলরেডি আগে থেকেই তোমাদের একটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ ওপেন করে দেওয়া হয়েছে। সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। তোমরা চাইলে সেই টেলিগ্রাম গ্রুপের মধ্যেও, যেটা ফ্রি গ্রুপ, সেখানে তোমরা যুক্ত হতে পারো। তাহলে আজকের ক্লাসে এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।